ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আগের ক্লাসে আমরা টর্ক এর বেসিক ডেফিনেশন এবং একটা ইকুয়েশন আমরা ডেরিভেশন করে দেখিয়েছিলাম। পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো পাওয়ার কিভাবে জেনারেট হয় সার্কুলার শেফটের মধ্যে, অ্যাঙ্গেল অফ টুইস্ট কি, টরশনাল স্টিফনেস কাকে বলে, টরশনাল স্ট্রেন এনার্জির কিভাবে আমরা বের করব এবং এর রিলেটেড কিছু কিছু প্রবলেম যেগুলো আমাদের এমসিকিউ দেয় সেগুলো নোট আকারে আমরা লিখে নেব। ওকে, তো প্রথমে আমি বলি যে কোনো একটা সার্কুলার শেপ যদি থাকে তাহলে পাওয়ার ট্রান্সমিটেড বাই দ্য শেফট, মানে কোনো একটা সেকশনে যদি টর্ক অ্যাপ্লাই করা হয় তাহলে সেই শেফটের মধ্যে পাওয়ার কিভাবে জেনারেট করে সেটা আমরা দেখব। এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন এমসিকিউ এ ডাইরেক্ট এসছে, সেই ইকুয়েশনটা এসছে এবং এর ইউনিটটাও ইম্পর্টেন্ট, ইউনিটটাও মাঝে মাঝে দেয়। ঠিক, তাহলে আমরা প্রথমে দেখব যে পাওয়ার ট্রান্সমিটেড বাই শেফট। ধরো একটা সার্কুলার শেফট আছে, এই এন্ডে তুমি কি করছো, একটা টর্ক দিচ্ছ, সে রোটেট করবে। তাহলে আমরা যদি n ধরি নাম্বার অফ রিভলিউশন, পার মিনিট, ঠিক, টি ধরলাম টর্ক, টর্কটাকে আমরা কি দিলাম, কিলো নিউটন মিটার। ফোর্স আমি বলেছিলাম টার্নিং ফোর্স ইনটু ডিসটেন্স সারফেস টু সিজি। ওকে, এবারে আমরা কি জানি পাওয়ার সমান কি, পাওয়ার সমান কি আমরা জানি ফোর্স ইনটু ডিসটেন্স। নাও দিস ইজ আই হ্যাভ রিটেন ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স পাওয়ার কি হয়, ফোর্স ইনটু ডিসটেন্স। ঠিক, তাহলে এই যে শেপটা একবার রিভলিউশন হবে, একবার পূর্ণ ঘুরবে, তার জন্য কতটা অ্যাঙ্গেল সে রোটেট করবে, সেটা হবে 2 পাই। ঠিক, এবার পার মিনিট এসে n নাম্বার অফ রিভলিউশন হচ্ছে, তার মানে টোটাল ডিসটেন্স সে কি করবে, দিস 4 তাহলে টোটাল ডিসটেন্স কি হবে 2 পাই ইনটু n। n নাম্বার হচ্ছে, তাহলে n নাম্বারের জন্য কতটা অ্যাঙ্গেল সে রোটেট করবে, সেটা হচ্ছে 2 পাই ইনটু n। ঠিক, এক্ষেত্রে ফোর্স কি হচ্ছে, টর্ক। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে পাওয়ার কি হলো 2 পাই n ডিসটেন্স ইনটু ফোর্স টর্ক। ঠিক, এটাকে আমরা কি লিখতে পারি, কিলো নিউটন মিটার। এটা হচ্ছে কিলো নিউটন ইনটু মিটার আর এটা হচ্ছে টোটাল ডিসটেন্স। তাহলে এটা যদি হয় তাহলে এটা কি পার মিনিটের জন্য, তাহলে পার সেকেন্ড যদি হয় তাহলে কি হবে 2 পাই n ইনটু টি বাই 60। ঠিক, যদি এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কি, যদি টর্ক কিলো নিউটন মিটার থাকে তাহলে এর ইউনিটটা হবে কিলোওয়াট। ঠিক, যদি টর্ক নিউটন মিটারে থাকে তাহলে এর ইউনিটটা হবে 2 পাই n t by 60, this is equal to watt।
এখান থেকেও প্রশ্ন, এই ইউনিট নিয়েও তোমাদের যদি কোশ্চেন তোমরা দেখো এসএসসি জেই, তাহলে ইউনিট নিয়েও পরীক্ষায় দেয় এবং এটাও বহুবার জিজ্ঞেস করে। এটা যদি দেয় তাহলে দেখে নেবে এটা মিনিটে আছে না সেকেন্ডে আছে, এটাও একটা ইম্পর্টেন্ট আসপেক্ট, এখান থেকেও প্রশ্ন দেয়। ঠিক, তাহলে বুঝতে পারলাম যে তাহলে আমরা কি জানি, দেখেছি যে কোনো মোটরকে যদি আমরা দেখি তাহলে সে কি করে, রোটেটিং বা মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। যদি আমরা ড্যামের ক্ষেত্রেও দেখি যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো থাকে বা মোটর থাকে, সেক্ষেত্রে কি হয়, একটা হাই ওয়াটার থেকে জলটাকে আমরা হাইট দিয়ে জলটাকে প্রেসার দিই জলের মাধ্যমে, তাহলে তখন কি হয়, একটা তার মধ্যে একটা রোটেটিং ভেন থাকে, সেই ভেন গুলো কি করে রোটেট করার পর একটা মেকানিক্যাল এনার্জি জেনারেট হয়, সেই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। তাহলে সেই পাওয়ারটাই আমাদের এইভাবে জেনারেট হয়। পাওয়ার ইজ ইকুয়াল টু 2/n ইন্টু T/60 কিলোওয়াট। যদি কিলোনিউটন মিটার থাকে তাহলে কিলোওয়াট, যদি নিউটন মিটারে থাকে তাহলে ওয়াট। এখান থেকে প্রশ্ন বহুবার দিয়েছে। ঠিক, এবারে আমরা জানবো রেট অফ টুইস্ট। রেট অফ টুইস্ট এই ফর্মুলাটা আমরা দেখিয়েছি, টাউ বাই আর, অথবা আমরা এভাবে লিখতে পারি টাউ এক্স বাই এক্স সমান জি থিটা বাই এল টাউ বাই জি, এটা দেখেছি। ওকে, তাহলে এই যে থিটা বাই এল আছে, থিটা বাই এল আমরা এটা লিখতে পারি টি বাই জে ইন্টু জি। এই যে থিটা বাই এলটা রয়েছে সেটাকে বলা হয় রেট অফ টুইস্ট। কখনো কখনো এমসিকিউ প্রবলেমে এই প্রশ্নটা করে ফেলে। ঠিক, 2 নম্বরে আমরা জানবো টরশনাল স্টিফনেস। স্টিফনেস বলতে আমরা কি বুঝি, ফোর্স পার ইউনিট ডিফ্লেকশন। তাহলে এই যে আমরা টর্ক দিচ্ছি, সে যে ইউনিট রোটেশন করবে সেটাই হবে তার টরশনাল স্টিফনেস। তাহলে আমরা যদি এখানে একটা ইকুয়েশন পেয়েছি, দেখো জি, বা আমরা যদি এইভাবে লিখি টি বাই জে সমান জি থিটা ইন্টু এল। ঠিক, এটাকে আমরা এভাবে লিখতে পারি টি বাই থিটা সমান জি জে বাই টি ইন্টু এল। এভাবে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি টি সমান জে জি বাই টি ইন্টু এল ইন্টু থিটা। এটাকে এইভাবে লিখতে পারি কে ইন্টু থিটা। তাহলে এখানে যে এই কে আছে, বা এইভাবেও লিখতে পারি, এই যে এটা থিটাটাকে যদি আমরা 1 করে দিই তাহলে আমরা এরকম একটা এ পাচ্ছি, বা এটাকে যদি 1 করে দিই তাহলে টি সমান কে। তাহলে কেটা কত হচ্ছে জি জে বাই টি এল। তোমার যদি কোনোদিন প্রশ্ন করে শর্ট এমসিকিউ দিয়ে দেয় যে টরশনাল স্টিফনেস ইজ নাম্বার 1 জি জে বাই টি এল বাই জি জে, এরকম ধরো 4টা অপশন তোমাকে দিতে পারে। বা তোমাকে থিওরিটাই দিয়ে দিল যে টর্ক পার ইউনিট রোটেশন ইজ ইকুয়াল টু টরশনাল স্টিফনেস, বা তোমাকে এরকম ইকুয়েশনটাও দিতে পারে। বোঝা গেছে? এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি। ঠিক, এর আগেও আমরা দেখেছিলাম বেসিক স্ট্রেস এবং স্ট্রেনে যে কিভাবে স্ট্রেন এনার্জি বের করতে হয়। তাই সেক্ষেত্রে আমরা এরকম একটা দেখেছিলাম যে ধরো এরকম একটা সেকশন আছে, এইদিকে তুমি ফোর্স দিয়েছো, ঠিক,
তাহলে এ কি করবে, একটা ডিফ্লেক্ট হবে, এটা ফাই হবে, এটা এ থেকে এ ড্যাশ, এটা পি। তাহলে এই যে ফাই হচ্ছে সেটা শিয়ার স্ট্রেস এ এ ড্যাশ বাই এ বি, যেটা আমরা আগে শিখেছিলাম, এটা শিখেছি। এই ক্ষেত্রে শিয়ার স্ট্রেস বা শিয়ার ফোর্স আমরা দিচ্ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, টর্ক দিচ্ছি। তাহলে শিয়ার ফোর্সের জায়গায় এখানে টর্ক আসবে, আর এখানে কি হচ্ছিল, একটা অ্যাঙ্গেল জেনারেট করছিল, ঠিক। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা রোটেশন হবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্ট্রেন এনার্জি সমান হচ্ছে, যদি আমরা মনে করে দেখি, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। এই ক্ষেত্রে যদি আমরা দেখি, বা ভলিউমটা যদি আমি আপাতত ইউনিট ধরে নিই, তাহলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, ঠিক। যদি কোনো একটা সেকশনের উপরে টর্ক দিই আমরা, তাহলে সেক্ষেত্রেও স্ট্রেন এনার্জি দাঁড়াবে তোমার হাফ ইন্টু টর্ক ইন্টু থিটা, কতটা রোটেশন হচ্ছে। এবার এক এক করে যদি মানগুলো আমরা বসাই, তাহলে আমরা অলরেডি কি জানি, জি থিটা বাই জি থিটা বাই এল সমান টি বাই জে। তাহলে থিটা সমান কি, টি এল বাই জি জে। এখানে পুট করে দাও, তাহলে কত হবে, হাফ টি টি ইন্টু এল জি জে টি স্কোয়ার এল টু জি জে, ঠিক। এটা হলো তোমার স্ট্রেন এনার্জি জেনারেলাইজ কন্ডিশনের ক্ষেত্রে, যে যদি কোনো একটা সেকশনের উপরে টর্ক অ্যাক্ট করে, তাহলে তার স্ট্রেন এনার্জি কি হবে, হাফ ইন্টু টি ইন্টু থিটা। এবার তোমাকে প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো একটা সার্কুলার সলিড, এটা একটা সার্কুলার সেকশন হতে পারে, সার্কুলার সেকশনের ক্ষেত্রে ঠিক আছে, সার্কুলার সেকশন আছে, মাঝেটা ওপেন আছে, থিন আছে, সেক্ষেত্রে তুমি ড্রপ দিচ্ছ, এটা এসছে, ওকে। এবার যদি কোনো একটা সলিড সেকশন থাকে, এটাকে হলো নয়, কিন্তু এটা একটা জাস্ট সার্কুলার সেকশন, নট হলো অর সলিড, যার থিকনেসটা নেগলিজিবল, বা কোনো একটা সেকশনের উপরে জাস্ট টর্ক দিচ্ছ, সেই ক্ষেত্রে স্ট্রেন এনার্জি হবে এটা, ঠিক। এই ক্ষেত্রে আমরা স্ট্রেন এনার্জি দেখেছিলাম টাউ স্কোয়ার বাই টু সি, মনে করে দেখো, ইন্টু যদি আমরা ভলিউম ধরি, তাহলে ভলিউম, টা হচ্ছে শিয়ার স্ট্রেস, জি হচ্ছে সি ওর জি একই জিনিস, টরশনাল রিজিডিটি এক্ষেত্রে আমরা বলবো মডুলাস অফ রিজিডিটি, ঠিক। এই টরশনের ক্ষেত্রে সেটার নাম চেঞ্জ হয়ে যাবে টরশনাল রিজিডিটি, আর যদি শিয়ার স্ট্রেস থাকে সেটা সেক্ষেত্রে আমরা মডুলাস অফ রিজিডিটি বলবো, ঠিক। এবারে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বারবার পড়ে, সেটা হচ্ছে একটা সার্কুলার শেফটের ক্ষেত্রে স্ট্রেন এনার্জিটা কি হবে, সেটা আমরা দেখব, ওকে। স্ট্রেন এনার্জি ইন সার্কুলার শেফট, এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, যদি আমরা কোনো সারফেসে টর্ক দিই, তাহলে সেটা বা সেই যে টর্কের দরুন যে স্ট্রেস জেনারেট হয়, সেটা টপ সারফেসে থাকে ম্যাক্সিমাম, বা সারফেসে থাকে ম্যাক্সিমাম এবং সেন্ট্রালে থাকে মিনিমাম। প্লিজ নোট দিস, আগেবারও বলেছিলাম, যে কোনো সার্কুলার শেফটের, সলিড শেফটের মধ্যে যখনই একটা টর্ক অ্যাপ্লাই হবে, তাহলে এর যে স্ট্রেস সারফেসে ম্যাক্সিমাম হবে এবং সেন্ট্রালে মিনিমাম মানে জিরো হবে। এটাও বহুবার প্রশ্ন দিয়েছে যে সেন্ট্রাল অ্যাক্সিস অথবা সেন্টারে শিয়ার স্ট্রেস ডিউ টু টর্ক কত হবে, সেটা হবে জিরো, সেটা মনে রাখবে। সারফেসে ম্যাক্সিমাম, এটাও একটা নোট আকারে লিখতে পারো যে শিয়ার স্ট্রেস, আগেও বলেছি, এট সারফেস ইজ ম্যাক্সিমাম, টু হচ্ছে শিয়ার স্ট্রেস
আমরা টাও লিখছি এক্ষেত্রে টাও ইজ ইকুয়াল টু 0 অ্যাট সেন্টার। এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে যেহেতু সেন্ট্রালে 0 এবং এতে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এটাকে লিখতে পারি যে এই যে হাফ ইন্টু টিটা নিচ্ছি সেটাকে t/2 আকারে লিখতে পারি, অথবা এটাকে আমরা ডেরিভেশন করেও দেখাতে পারি। তো আমি এখানে ডেরিভেশন করে দেখাবো। যে এর আগেও দেখলাম যে এই x ডিস্টেন্সে একটা আমি স্মল সার্কুলার স্ট্রিপ কনসিডার করেছি dx উইথের, ঠিক। তাহলে আমরা অলরেডি স্ট্রেন এনার্জি জানি। জেনারেল কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, টাউ স্কোয়ার বাই 2g ইন্টু ভি, এটা জেনারেল কন্ডিশনের ক্ষেত্রে। এবার যেহেতু টাউটা সেম নেই এখানে, টাউটা ভেরিয়েবল হচ্ছে, তাই আমরা এই সার্কুলার শেফটের ক্ষেত্রে দেখব এই স্ট্রেন এনার্জিটা কত আসছে। ওকে, তাহলে আমরা ছোট্ট একটা স্মল কনসিডার করেছি, তাহলে তার এরিয়া কি হবে? আগে আমরা দেখলাম 2πx ইন্টু dx, তাহলে ভলিউম কি হবে? একটা যদি আমরা লেন্থ কনসিডার করি তাহলে l ইন্টু 2πx ইন্টু dx, বোঝা গেছে? এবার যেহেতু আমরা দেখলাম, এটাও মাথায় রাখবে, 3 নম্বর নোট রাখবে, এই যে টাউটা ভেরিয়েশনটা হচ্ছে সেটা লিনিয়ার। টাউ ভেরিস ফ্রম সেন্টার টু সারফেস as a linear format, as a linear form। তার মানে এই যে সেন্ট্রাল থেকে সারফেসের মধ্যে যে স্ট্রেসটা ভেরি করছে সেটা হচ্ছে একটা লিনিয়ার। তার মানে আমি এটা লিখতে পারি যে এই x ডিসটেন্সে টাউটা হচ্ছে টাউ x, তাহলে টাউ x বাই x সমান টাউ বাই r আমরা লিখতে পারি। এর আগে আমরা দেখিয়েছি এটা ডিরাইভ করে। তাহলে সেক্ষেত্রে টাউ এক্স টা কত হচ্ছে? টাউ ইন্টু এক্স ইন্টু আর, ঠিক। তাহলে স্ট্রেন এনার্জি এট এক্স, এক ডিস্টেন্স এক্স এ কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা স্ট্রেন এনার্জিকে আমরা ইউ দিয়ে জেনারেলি ডিনোট করি। তাহলে যদি ইউ ইন্টু এক্স করি তাহলে এখানে কি লিখতে হবে? টাউ এক্স স্কোয়ার বাই 2g ইন্টু ভি। ওকে, এই ক্ষেত্রে এই যে টাউ এক্স এর মান পেয়েছো 1, এটা তুমি পুট করো, ভি এর মান যে এটা পেয়েছে এটা পুট করো, 0 থেকে r পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি পেয়ে যাবে এই যে সার্কুলার শেফটের ক্ষেত্রে স্ট্রেন এনার্জিটা কত। ওকে, পুট করো। টাউ এক্স এর মান কত পুট করব আমি? টাউ ইন্টু এক্স বাই আর ইন্টু স্কোয়ার 1/2g, ভি এর মান কত লিখবো? 2πx ইন্টু dx, ঠিক, ইন্টু এল লিখতে পারি। ঠিক আছে, এটুকু আমি মুছলাম একটুকু। এটাকে আমি লিখছি, তাহলে এটা কি লিখতে পারি? 2πটাকে আগে নিয়ে এসো, এটা হচ্ছে ux, 2πটাকে নিয়ে এলাম, এলটাকেও নিয়ে এলাম, তো এখানে 2g আছে, 2gটাকেও নিয়ে এলাম, এখানে কি আছে? আর স্কোয়ার, আর স্কোয়ারটাকেও নিয়ে এলাম, ঠিক। তাহলে এক্ষেত্রে কি বেরিয়ে আসবে? টাউ স্কোয়ারটাকেও নিয়ে এলাম, তাহলে থাকলো কি? এক্স স্কোয়ার, এখানে থাকছে একটা x ইন্টু dx, ঠিক। তাহলে 2 2 কাটলো, তাহলে পাই ইন্টু এল ইন্টু টাউ স্কোয়ার জি আর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু dx, ঠিক। এটা তো হলো ইউ,
স্ট্রেন এনার্জি অ্যাট ডিস্টেন্স এক্স। এবার আমরা টোটাল সেকশনের ক্ষেত্রে স্ট্রেন এনার্জিটা লিখবো। দিস ইজ ইউ টোটাল। তাহলে কোথা থেকে নেব? 0 থেকে r অবধি নিয়ে নাও। বোঝা গেছে? পুট করো পাই এল। আমরা এটাকে যদি বেরও করে দিই, ঠিক আছে থাক, জি আর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু ডিএক্স। এটাকে আমরা লিখতে পারি পাই ইন্টু এল ইন্টু টাউ স্কোয়ার বাই জি ইন্টু আর স্কোয়ার। জাস্ট ইকুয়েশন সলভ ইট। তাহলে কত হচ্ছে? টাউ স্কোয়ার 4g, ওকে, পাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে পাই আর স্কোয়ার এল ইন্টু এরিয়া ইন্টু ডিস্টেন্স, দ্যাট মিনস ভলিউম। তাহলে কি লিখতে পারি? তাহলে টোটাল ইউ সমান কত হলো? টাউ স্কোয়ার বাই 4g ইন্টু ভি। রিমেম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি একটা সিম্পল সেকশনের অবধি শিয়ার ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার কি হবে? স্ট্রেন এনার্জি কি হবে? টাউ স্কোয়ার বাই 2g ইন্টু ভি, রিমেম্বার ইট। এবং যদি সার্কুলার শেফটের উপরে টর্ক অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে টাউ স্কোয়ার বাই 2g ইন্টু ভি, হাফ হয়ে যায়। এটাও প্রশ্নে বহুবার দিয়েছে। ওকে, এবারে এই ক্ষেত্রে আর কি প্রশ্ন আছে? এটা তো হলো আমাদের সলিড সার্কুলার শেফট। এবার যদি এটা হলো হয়, তাহলে কি হবে? তার মানে আশা করি নোট করে নিয়েছো, এটা মুছলাম আমি। সার্কুলার শেফট, সার্কুলার, এটা সলিড হবে, সলিড, প্লিজ নট সলিড সার্কুলার শেফট। এটা আগেরটাতে হবে স্ট্রেন এনার্জি ইন সলিড সার্কুলার শেফট। এবার কি হবে? এখানে হলো সার্কুলার শেফট। বোঝা গেছে কি হবে? ধরো এরকম একটা এ আছে, এই টোটালটা হবে ক্যাপিটাল ডি, এটা হবে স্মল ডি, ঠিক? বোঝা গেছে? তাহলে এর স্ট্রেন এনার্জি হবে, রিমেম্বার রাখবে, এর স্ট্রেন এনার্জি হবে টাউ স্কোয়ার বাই 4g capital D square small d square by capital D square into volume. very very important, ঠিক? তাহলে এটা কি? ইউ হলো। তোমাকে বহুবার দেখবে প্রশ্ন দিয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ স্ট্রেন এনার্জি কার কার মধ্যে বিটুইন সলিড সার্কুলার শেফট টু হলো সার্কুলার শেফট। তার মানে স্ট্রেন এনার্জি অফ হলো বাই স্ট্রেন এনার্জি অফ সলিড। পুট করো, হলো সমান কত হলো? টাউ স্কোয়ার বাই 4g, সলিডের ক্ষেত্রে কি হলো? টাউ স্কোয়ার বাই 4g ইন্টু ভি, ভি ভি কাটলো, টাউ টাউ স্কোয়ার, 4g কাটলো, ডি স্কোয়ার বাই স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পড়েছে।
ratio of strain energy of hollow circular shape and solid circular shape এর রেশিওটা দেখবে এমসিকিউ এ বহুবার জিজ্ঞেস করেছে, এগুলো থেকে প্রশ্ন বেশ কিছু এসছে। ঠিক, এবারে যদি সার্কুলার শেপ নন ইউনিফর্ম সেকশনে থাকে, ঠিক সেটা আমরা দেখব। যদি দুটি সার্কুলার শেপ কে আমরা প্যারালাল কম্বিনেশনে থাকে বা সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে সেক্ষেত্রে এর টর্ক বা এর রোটেশন কি হবে সেটা আমরা দেখব। ওকে, তাহলে ধরো এরকম দুটো সেট আছে, ওকে, এটা দিলাম আমি এ বি সি, এটা D1, এটা D2, ডায়ামিটার অফ সেট 1, এটা যদি আমরা 1 দিই, এটা যদি 2 দিই, ঠিক, এর যদি লেন্থ আমরা L1 দিই, এর যদি L2 দিই, এর উপরে আমরা টর্ক দিচ্ছি, তাহলে যে কোনো একটা সেকশনে টর্ক দেব, এবং যেখানে টর্ক দিচ্ছি তার মানে সেকশন 1 এবং সেকশন 2 এর টর্কটা সেম থাকছে, এটাই বুঝতে হবে। যে যদি সিরিজ সেকশনে থাকে, সিরিজ কম্বিনেশন, যদি দুটি সার্কুলার শেপড, এখানে সলিড সার্কুলার শেপটি কনসিডার করো, থাকে, এবং যদি আমি এক জায়গায় টর্ক দিই, যদি আমরা এখানে টর্ক দিই, যেহেতু এটা সিরিজে আছে, তাহলে বাকিটা বা যে সেকেন্ড সার্কুলার শেপটা আছে সেক্ষেত্রে টর্কটা সেম হবে। তাহলে যদি সিরিজে থাকে তাহলে নোট রাখবে, এটাও পরীক্ষায় দেয়, যদি সিরিজে থাকে তাহলে সেক্ষেত্রে টর্কটা সেম থাকবে, যদি প্যারালালে থাকে সেক্ষেত্রে থিটা বা রোটেশনটা সেম থাকে। এটাও একটা 4টা কম্বিনেশন দিয়ে দেয় এবং প্রশ্ন তোমাকে করে। তাহলে এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এক, যে টিটা সেম, দ্যাট মিন্স টর্ক or torsion সেম, ঠিক। তাহলে সেম কি নয়, সেটা হচ্ছে রোটেশন। যেহেতু দুটো সেকশন আলাদা, তাই এদের মধ্যে রোটেশনটাও আলাদা হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে টি বাই জে 1 G1 যদি আমি ধরে নিই, এর মডুলার টরশনাল রিজিডিটি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের আছে, তার মানে এদের টরশনাল রিজিডিটিও ডিফারেন্ট। তাহলে আমাদের এক্ষেত্রে G1 লিখতে হবে, থিটা 1 লিখতে হবে, এটা হচ্ছে L1। ওকে, এটা হলো 1 নম্বরের জন্য। 2 নম্বর কি লিখতে পারি, এটা হচ্ছে সেকশন 1 বা সেকশন AB, ঠিক। তাহলে 4 সেকশন BC কি হবে, 4 সেকশন BC এর ক্ষেত্রে কি হবে, লেখো টিটা সেম বাই জে G2 থিটা 2 বাই L2, এটা হচ্ছে 2। টি দুটোর ক্ষেত্রে সমান, তাহলে আমরা কি লিখতে পারি, টিটাকে যদি সমান করে দিই তাহলে আমরা কি লিখতে পারি, G1 থিটা 1 J1 by L1 is equal to G2 theta 2 বা J2 by L2। এই ক্ষেত্রে আমি লিখতে পারি থিটা 1 by থিটা 2 G2 J2 L2 into L1 G1 J2, এটাকে এভাবে লিখতে পারি L1 L2 J2 J1 G2 G1, ঠিক। যদি G দুটো সমান হয় তাহলে কি হবে, থিটা 1 বাই থিটা 2 সমান L1 L2, লিখো এখানে কেস ইফ সেম মেটেরিয়াল, তাহলে আমরা কি লিখতে পারি এখানে,
সেম মেটেরিয়াল হলে কি লিখতে পারি আমরা, যদি সেম মেটেরিয়াল হয় তাহলে কি হবে G1 is equal to G2, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা কত হবে J2 by J1। ঠিক, যদি লেন্থ আর সেম, এটা কন্ডিশন 1, তাহলে 2 নম্বর কি হচ্ছে, যদি লেন্থটা সেম থাকে তাহলে কি হবে θ1 by θ2 J2 by J1। এইগুলোই তোমার কাছে জানতে চাই, এই যে θ1 by θ2 রেশিও তোমাকে জানতে চাইবে, তোমাকে এলটাও সেম বলে দিতে পারে, সেম মেটেরিয়াল বলে দিতে পারে, তাহলে কার উপরে ডিপেন্ড করবে, শুধুমাত্র পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার উপরে ডিপেন্ড করবে। এইখান থেকে জেনারেলি প্রশ্ন দিয়ে দেয়, দুটো ডায়ামিটার চেঞ্জ করে দেয়, এটা ডি এটা 2d বলে দেবে, এটা ডি এটা 2d বলে দেবে, এবং তোমার θ1 by θ2 এর রেশিও জানতে চাই, অথবা তোমাকে এরকম একটা θ1 by θ এরকম একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন দিয়ে দেবে, এবং তোমার কাছে জানতে চাইতে পারে এই যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক। বোঝা গেছে? তবে এইখান থেকে ম্যাক্সিমাম দেয় এই যে J1 by J2, যে আমরা কি জানি পাই d⁴ by 32, তাহলে এটা কার উপরে ডিপেন্ড করছে, d2 by d1⁴। এখান থেকেও প্রশ্ন দেয় যে আমরা কি জানি যে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সমান কি পাই d⁴ by 32 সলিড সার্কুলার শেপ, তাহলে সেই ক্ষেত্রে ডায়ামিটার এর হোল⁴ এর উপরে ডিপেন্ড করে, তাহলে এইখান থেকে যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে ইন সিরিজ কম্বিনেশনে। ছোট প্রশ্ন দিতে পারে, 1 নম্বরে দিতে পারে ইন সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কোনটা ফিক্স থাকে, টি, থিটা, ফাই, যে কোন একটা দিয়ে দিল 4টা অপশন নাম অফ দিস। ওকে, তাহলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাকে দেবে না। এবারে আমরা দেখব প্যারালাল কম্বিনেশন হলে কি হয়। ওকে, সেটস আর ইন প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনে থাকলে কি হবে, ধরো প্যারালাল মানে কি, এরকম একটা সেকশন আছে, ঠিক, এটা দিলাম আমি d1, এটা কত হবে d2, ঠিক, একটা হলো L1 L2, এটা হবে L1। এই ক্ষেত্রে ভাবার বিষয়, ধরো এটা যদি আমরা এইভাবে দেখি, এটা হচ্ছে d1, এটা হচ্ছে d2, এটা হচ্ছে d1, এটা হচ্ছে d2। এবারে তুমি টর্ক দিচ্ছ, টর্ক দেওয়া মানে একটা সেকশনে টর্ক দেওয়া মানে সেই টর্কটা দুটো সেকশনে ডিভাইড হয়ে যাওয়া বা দুটো সেকশনে ভাগ হয়ে যাওয়া, এবং এই যে সেকশনটা ভাগ হবে, আমি ধরলাম এর ক্ষেত্রে আমরা যদি d1টা এইভাবে লিখি, এটা হচ্ছে d1, এ কি করবে, একটা রোটেশন করবে, এটা যদি আমি থিটা দিই, তাহলে এই যে টর্কটা দেওয়া হলো, এই টর্কের ধরুন এই যে দুটো সেকশনের উপরে যে অ্যাঙ্গেল অফ রোটেশন হলো সেটা হচ্ছে ফিক্সড। তাই প্যারালাল সেকশনের ক্ষেত্রে থাকলে আমাদেরকে মনে রাখতে হবে কি অ্যাঙ্গেল অফ রোটেশনটা হচ্ছে ফিক্স বা সেম। Angle of rotations are fixed for both section. সেকশন 1 এবং সেকশনের ক্ষেত্রে যে রোটেশনটা হচ্ছে সেই রোটেশনটা হচ্ছে ফিক্সড, এবং এই যে আমি একটা টর্ক দিচ্ছি টি, এটা দিলাম টর্ক অ্যাপ্লাইড at the section,
এই যে সেকশনে আমরা টর্ক দিচ্ছি, তাহলে টর্কটা ডিভাইড হয়ে যাবে কি T1 প্লাস T2। T1 হচ্ছে এই যে টর্কটা আমরা দিচ্ছি D1 স্প্লিট T1 নিচ্ছে এবং D2 T2 নিচ্ছে, ঠিক। তাহলে এবার আমরা লিখতে পারি এই দুটো জিনিস। এবার আমরা কি লিখতে পারি, এটা আমরা কি জানি যে T1 বাই J1 ইজ ইকুয়াল টু G ইন্টু 1 থিটা বাই L1 লিখতে পারি। ওকে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর সেকশনে কি লিখতে পারি, T2 বাই J2 থিটা 2 ইন্টু থিটা বাই L2, এটা হলো 2 নম্বর সেকশন। যেহেতু থিটা দুটো সেম, তাই আমরা লিখতে পারি কি T1 এখান থেকে বের করতে পারি। T1 কত হবে, G1 J1 থিটা বাই L1। T2 লিখতে পারি J2 G2 থিটা L2। এক্ষেত্রে পুট করে দাও, এই যে দুটো মান বেরোলো 3 4 দিলাম, এই 3 4 এর মান এখানে পুট করে দাও, তাহলে কি হবে T সমান G1 J1 থিটা বাই L1 প্লাস G2 J2 থিটা বাই L2 থিটা G1 J1 L1 প্লাস G2 J2 L2, ঠিক। G1 J1 by L1 plus G2 J2 by হচ্ছে L2। Remember this. This is also important result. এখান থেকে তোমাকে প্রশ্ন, ছোট প্রশ্ন বা তোমরা যদি বিভিন্ন এমসিকিউ বই দেখো তাহলে দেখবে এখান থেকেও প্রশ্ন তুলে দেয়। কি প্রশ্ন দিতে পারে তোমাকে, এই ক্ষেত্রে কোনটা ফিক্স থাকে, প্যারালাল কম্বিনেশনে অ্যাঙ্গেল অফ রোটেশনটা ফিক্স থাকে, ঠিক। তুমি একটা সেকশনের উপরে যে টর্ক দিচ্ছ, টর্কটা ডিভাইড হয়ে যাচ্ছে T1 প্লাস T2 তে, সেক্ষেত্রে আমরা টর্ক বাই থিটা মানে স্টিফনেস, এখান থেকে তোমাকে যে প্রশ্নটা দেই সেটা হচ্ছে স্টিফনেস। এটা হচ্ছে তোমার স্টিফনেস, বোঝা গেছে? তাহলে স্টিফনেস এক্ষেত্রে কি হবে, দেখো বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে স্টিফ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে স্টিফনেস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন দিতে পারে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে স্টিফনেসের ক্ষেত্রে, এটা দিয়েছে পরীক্ষায় যে একটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তুমি যদি একটা টর্ক অ্যাপ্লাই করো তাহলে এর স্টিফনেস কি হবে, বাড়বে কমবে সেম থাকবে, ইকুয়াল হবে, কি হবে না হবে, হাবি হবে জাবি হবে, এই ধরনের প্রশ্ন বলে তাহলে আমরা কি দেখব, এড হয়ে যাচ্ছে। এড হয়ে যাচ্ছে মানে কি ইনক্রিজ করে যাচ্ছে, এই ধরনের প্রশ্ন দিয়েছে, ঠিক। লাস্টে যখন আমি পুরো সাবজেক্টটা শেষ করে দেবো তখন আমি বিভিন্ন ইয়ার এক্সাম কোশ্চিন করাবো, তোমরা তখন বুঝতে পারবে যে যদি এই ক্লাসগুলো আমার সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অবধি শুনে থাকো তাহলে সেই প্রবলেমগুলো তোমাদের কাছে প্রবলেম মনে হবে না, ঠিক। এবার আমরা দেখব একটা নন ইউনিফর্ম সেকশনের ক্ষেত্রে, টর্সনের ক্ষেত্রে মানে এবারে আমরা দেখব যদি একটা নন ইউনিফর্ম সেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি মাল্টিপল টর্সন দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব। ওকে, যদি কোনো একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার থাকে এবং সেই স্ট্রাকচারে যদি তুমি কোনো টর্ক অ্যাপ্লাই করো তাহলে সেই ক্ষেত্রে যে রিয়াকশন টর্ক জেনারেট হবে তার ভ্যালু বের করব এবং এটা কিভাবে সলভ করব তার পদ্ধতি কি, এটা অলরেডি আমি আগের ক্লাসে শিখিয়েছি বেসিক স্ট্রেস এবং স্ট্রেন চ্যাপ্টারের ক্ষেত্রে। একই জিনিস সেক্ষেত্রে আমরা একটা ফোর্স দিচ্ছিলাম, মনে করে দেখো যে কোনো একটা ডিরেকশনে ফোর্স দিচ্ছিলাম, এক্ষেত্রে আমরা টর্ক দেব এবং রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করব, ডিরেকশনটা দেখব, ঠিক। এক্ষেত্রে দেখো একটা সেকশন আছে, আমি এটাও চেঞ্জ করে দিলাম যে এটা প্রপার্টিও চেঞ্জ, ধরে নাম ডাইমেনশনও চেঞ্জ আলাদা আছে। ওকে, তাই J1 J2
এবং মেটেরিয়ালও চেন মিনস G1 G2 আলাদা। এর উপরে তুমি টর্ক দিয়েছো, যেহেতু সেকশনটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, বোথ এন্ডস আর ফিক্সড, এই যে তুমি টর্ক অ্যাপ্লাই করেছো বোথ এন্ড, সেই টর্কটা কি করবে, রেজিস্ট করবে। তাহলে যেহেতু তুমি এই ডিরেকশনে ফোর্স দিচ্ছ, তাহলে এই ডিরেকশনে টর্ক দিচ্ছ, তার মানে ফোর্সটা হবে এই ডিরেকশনে। এটাকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এইভাবে ড্র করব। এ কি করবে, সি পয়েন্টে, এটা এ, এটা বি, এটা সি, এইদিকে একটা ফোর্স দেবে কত, টি। যেহেতু এটা ফিক্স, তাহলে এ কি করবে, এইদিকে একটা রেজিস্টিভ ফোর্স দেবে টিবি। এ কি করবে, একটা এইদিকে রেজিস্টিভ ফোর্স দেবে, সেটা হচ্ছে টি এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সামেশন অফ fx ইকুয়াল টু 0 করি, বা এই যে টর্কটা দিচ্ছি বোথ টর্ক কি করবে, সেটাকে ব্যালেন্স করবে। তাহলে আমি লিখতে পারি টি সমান হচ্ছে TA প্লাস টিবি। ঠিক এই দুটো সেকশনকে যদি আমরা স্প্লিট করি, এটাও আমি দেখিয়েছি আগের ক্লাসে, দেখো এভাবে করতে পারি কিনা। এটা দিচ্ছি TA, এইদিকে দিচ্ছি TA, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, কি শিখিয়েছিলাম, যে প্রতিটা সেকশনে আমরা দেখে নেব যে ফোর্সটা দিচ্ছি সেটা ব্যালেন্স হচ্ছে কিনা। এ পয়েন্টে কত TA, সি পয়েন্টে কত TA, সি পয়েন্টে কত টিবি, বোথ আর সেম ডিরেকশন, মিন্স এটা কি হবে, অ্যাড হয়ে যাবে। এই যে টি কাজ করছে মানে TA প্লাস টিবি মিলে গেছে, এবং বি পয়েন্টে করছে টিবি। ঠিক এই ক্ষেত্রে রোটেশনটা, তাহলে রোটেশন থিটা AC কত হবে, TA L1 বাই G1, এটা আমরা জানি। যেহেতু যদি আমরা এটা পজিটিভ ডিরেকশনে ধরি, তাহলে এটা পজিটিভ হবে। রোটেশন ফর থিটা BC কত হবে, TB ইন্টু L2 বাই G2 ইন্টু J2। তাহলে এটা পজিটিভ হলে এটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক, তাহলে যেহেতু এটা ফিক্সড সেকশন, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, তাই এর ওভারঅল রোটেশনটা কি হবে, 0 হবে। তার মানে আমি কি লিখতে পারি, থিটা AC প্লাস থিটা BC সমান কত, TA L1 বাই G1 J1 মাইনাস TB L2 বাই G2 J2 ইজ ইকুয়াল টু 0। এটাই হবে তোমার ইকুয়েশন 2। এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। এখান থেকে তোমাকে কি বের করতে হবে, এখান থেকে জেনারেলি তোমাকে পরীক্ষায় জানতে চাই TA এবং TB এর ভ্যালু জানতে চাই, অথবা তোমার কাছে এই যে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই জানতে চাই যে এই রিঅ্যাকশন দুটোর ভ্যালু কি হবে। এর আগের ক্ষেত্রেও আমরা দেখেছি যেটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে ফোর্স যদি অ্যাক্ট করে, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশন ফোর্স দুটি কি হয় বা তাদের রেশিও কি হয়, এই দুটো রেশিও তোমাকে জানতে চাইতে পারে, TA বাই TB। এর বাইরে এখান থেকে কিছু দেবে না। নেক্সট ক্লাসে আমরা টর্ক রিলেটেড যত ধরনের MCQ প্রবলেম হতে পারে সেগুলো আলোচনা করব।